নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে শুরু করব অষ্টম শ্রেণীর ইতিহাসের বই দিয়ে, এবং অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণা বলতে কি, যে ইতিহাসের কী কী ধারণা আছে বা ইতিহাসে কী কী উপাদান হয়, আমরা সেটা নিয়ে এই চ্যাপ্টারটা আছে এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে কি বলছে, আজকাল প্রায় শোনা যায় যে এই যুগটা বিজ্ঞানের যুগ। তাহলে আমরা কি জানি, যে আজকালের যুগটা বিজ্ঞানের যুগ, তাই তো? আজকে আমাদের ঘরে ঘরে সব জায়গায় বিজ্ঞান আছে। যেমন বিজ্ঞান বলতে আমরা কি বোঝাতে পারি, যেমন ধরো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো সব রয়েছে। তো এগুলো একটা বিজ্ঞান। তাছাড়া এখন কত জায়গায় কত অটোমেটিক্যালি মেশিন আছে বা রোবটের আবিষ্কার হয়েছে। তো আমরা বলতেই পারি যে এই যুগটা, এই বর্তমান যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। অর্থাৎ রোজকার জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয়। অবশ্যই মোবাইলটাকেই ধরে নিই না, মোবাইলটা আমাদের প্রত্যেকটা জীবনযাপনে আমাদের দরকার একটা, মানে অতীব দরকার একটা জিনিস হচ্ছে মোবাইল ফোন। সেটা হচ্ছে একটা আমাদের ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে দরকার হয়। এমনকি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তার মানে কি, কথাবার্তার মধ্যেও আমাদের অনেক বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। আমরা অনেক মানে টেকনোলজিক্যাল কথাবার্তা ব্যবহার করে থাকি সব কথার মাধ্যমে, তাই তো? বৈজ্ঞানিকতার ছোঁয়া আমাদের কথাবার্তার মধ্যেও ফুটে ওঠে। তাহলে বিজ্ঞানের যুগে আজও স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি? তোমাদের এই দেখো এখানে বলেছে, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারোর কারোর মনে আসে তো অবশ্যই আসে, যে এই বিজ্ঞানের যুগে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি। সত্যি যে ইতিহাস পড়ে কী লাভ হয় তা বোঝা মুশকিল। সত্যি তো, তোমরা তো নিশ্চয়ই ভাবো যে এই বিজ্ঞানের যুগে ইতিহাস, স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি, আর ইতিহাস বই পড়ে লাভটাই কি হয়। ইতিহাসের মধ্যে কী কী আছে এ দেখো এখানে বলেছে, কেবল পুরনো দিনে কবে কে কী করেছে তা খতিয়ান। অবশ্যই আমরা ইতিহাস মানেই জানি যে ইতিহাসে রাজা এই করেছে, সেই করেছে, এর সাথে যুদ্ধ করেছে, তার সাথে যুদ্ধ করেছে, এই সাম্রাজ্য বিস্তার করেছে, এগুলোই আছে ইতিহাসের মধ্যে। এই দেখো এখানে বলছে তার ওপরে ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগে। তো ঘটনাটা তো নিশ্চয়ই নতুন নয়, ঘটনাটা অনেক বছর আগেকার ঘটনা, অনেক 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 বছর আগেকার ঘটনা। এবার বলছে দেখো, ফলে ঘটনার ফলাফলগুলোও কিন্তু জানা। এবার দেখো, যেমন তোমরা জানো যে পানিপথে যুদ্ধ কে জিতেছিল, বাবর জিতেছিল। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, বারবার একই জিনিস পড়ছি, যে পানিপথের যুদ্ধে বাবর জিতেছিল। কিন্তু এ দেখো বলছে, অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক। তবু এই যে আমরা জানি যে ওই যুদ্ধে বাবরই জিতেছিল, তবুও কিন্তু ওই যুক্তিটাকে নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক রয়েছে, নানা রকম মতামত, সবার নানা রকম মতামত রয়েছে। যদি ঘটনাগুলো ও সেই সবের ফলাফল জানাই থাকে, তাহলে কিসের এত তর্ক? একটু খতিয়ে দেখা যাক তবে, ঠিক আছে? বলছে এখন, ইতিহাস বলতে খালি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজস্ব নীতির কথা পড়তে কেবল তোমাদের একঘেয়ে লাগে না? রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগতো। মানে এই দেখো, ইতিহাস বলতে কিন্তু আমরা বেশিরভাগই জানি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজস্ব নীতি, এগুলোর কথা। তো এগুলো পড়তে অবশ্যই সবারই একঘেয়ে লাগে। সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একঘেয়ে লাগতো। দেখা যাক রবীন্দ্রনাথের এ বিষয়ে বক্তব্য কী। আমরা দেখি তাহলে। দেখো এখানে বলছে, ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথের চোখে। তাহলে কি, রবীন্দ্রনাথের চোখে ভারতবর্ষের ইতিহাসটা কেমন ছিল, এটাই এখানে বলা হচ্ছে। ভারতবর্ষে যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কি বলছে, যে আমরা যে ইতিহাসটা পড়ি বা মুখস্থ করে পরীক্ষা দিই, সেটা কিন্তু একটা সময়ের একটা দুঃস্বপ্ন, মানে রাত্রেবেলার একটা দুঃস্বপ্ন মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলে, ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল। একদল যদিও বা যায়, যদি যায় বা
যদি বা যায় কোথা হইতে আরেক দল উঠিয়া পড়ে। তাহলে এটা এটা কি বলছে, যে কি আমরা জানি যে ধরো যেমন হচ্ছে বাবরের ছেলে, আবার ঔরঙ্গজেবের সাথে তার ভাইদের যুদ্ধ লেগেছিল, বাবরের বাবরের সাথে তার ছেলের একটা দ্বন্দ্ব লেগেছিল সিংহাসন নিয়ে। বা ধরো ঔরঙ্গজেবের ক্ষেত্রেই বলছি, ঔরঙ্গজেবের সাথে শাহজাহানের একটা দ্বন্দ্ব লেগেছিল সিংহাসন নিয়ে, ঔরঙ্গজেব তার ভাইদেরকে মেরে দিয়েছিল সিংহাসনের জন্য। তো এটাই বলছে যে কি সেই সময় কাটাকাটি মারামারি ছিল, লেগেই ছিল। আর বাপে ছেলে, ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে টানাটানি তো লেগেই ছিল। আবার কখনো কখনো কী হতো, একদল একদল যদি বা যায় কোথা হইতে, ধরো একদল কেউ গেল, আবার একটা দল উঠে চলে এলো। কারা 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 এলো, যেমন ধরো পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরাজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলেছে। তাহলে কারা কারা এসেছিল, একদল ধরো গেল, ধরো পাঠান গেল, তাহলে কারা এলো, মোগল এলো, মোগল গেল তো পর্তুগিজ এলো, পর্তুগিজ গেল তো ফরাসি এলো, ফরাসি গেল তো ইংরেজরা এলো। এরকম যেতে আসতে যেতে আসতে সেই জায়গাটাকে একটা জটিল করে তুললো। তো রবীন্দ্রনাথ বলছে যে ভারতবাসী কোথায়, এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না, যেন ভারতবাসী নাই, কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তাহারাই আছে। তাহলে কি কি বলছে রবীন্দ্রনাথ, যে ভারতবাসী নেই, এদের মধ্যে ভারতবাসীই নেই। কারা আছে, যারা যারা আছে তারা, যেমন কারা আছে এখানে, এই যে এখানে লেখা আছে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, এরাই আছে, এরাই কাটাকাটি করছে, এরাই খুনোখুনি করছে। এই জন্য বিদেশিদের ইতিহাসের বিদেশিদের এই জন্য বিদেশির ইতিহাসে এই ধূলিঝড়ের কথাই পাই, ঘরের কথা কিছুমাত্র পাই না। তার মানে কি বলছে, যে আমরা যদি ইতিহাস বইটা খুলে দেখি, আমাদের ভারতীয় যে ইতিহাসটা আছে সেটা অনেক কম পাবে, তার তুলনায় অনেক বেশি পাবে বিদেশিদের ইতিহাস। বিদেশি বলতে কারা, এই যে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, এদের কথা। এরা হচ্ছে বিদেশি, এরা বিদেশ থেকে এসছে, বাইরে থেকে এসছে, আমাদের ভারতে নেই। যারা ভারতবাসী তাদের ইতিহাস কিন্তু নেই, যারা ভারতের বাইরে থেকে এসছে তাদের ইতিহাসটাই কিন্তু আমাদের ইতিহাস বইয়ে বেশি আছে। তো এটাই রবীন্দ্রনাথ বলতে চেয়েছে। যে সকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুঁজিয়া পায়। বাল্যকালে ইতিহাসই দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করিয়া দেয়। কিন্তু আমাদের ঠিক তাহার উল্টোটা। মানে কি বলছে, যে বিদেশের লোকেরাই কিন্তু মানে ভারতীয় হিসেবে তাদের পরিচয় হয়ে যাচ্ছে, বিদেশিরা হচ্ছে ভারতীয় হিসেবে তাদের পরিচয় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরটা কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে। আমরা ভারতীয় বলে আমাদেরকে দেখাই হচ্ছে না, বিদেশিদেরকে ভারতীয় বলা হচ্ছে। এবার বলছে দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রেখেছে। তাহলে কি দেশের ইতিহাস বলতে কি বললাম, যে এই যে যারা বাইরে থেকে এসেছিল বিদেশিদের যে ইতিহাসটা, সেটাই কিন্তু আমাদের দেশকে আচ্ছন্ন করে রেখেছে, মানে একটা আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। এবার বলছে মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোদ্গার কাল পর্যন্ত, সাম্রাজ্য গর্বোদ্গার কাল বলতে বলছে মামুদের আক্রমণ যখন থেকে হয়েছিল তার সময় থেকে লর্ড কার্জনের সময় অবধি যে কিছু ইতিহাসের কথা তাহা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহেলিকা। মানে এটা কি, মামুদ যবে থেকে আক্রমণ করেছিল সেই সময় থেকে লর্ড কার্জনের সময় অবধি যে ইতিহাসটা ছিল, সেই ইতিহাসটা ছিল একটা বিচিত্র কুহেলিকা। বিচিত্র কুহেলিকা বলতে কি, কুহেলিকা মানে হচ্ছে কুয়াশা, মানে একটা বিচিত্র কুয়াশা সৃষ্টি হয়েছিল। তাহা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টি সহায়তা করে না, দৃষ্টি আবৃত করে মাত্র। তাহলে মানে কি বলছে, যে এই যে বিচিত্র কুয়াশাটা, সেটা কিন্তু আমাদের কোনো কিছু দেখতে সাহায্য করে না, মানে যেটা সঠিক জিনিস সেটা আমরা পাই না। আমাদের কি কুহেলিকা এমনি কি, মানে কুয়াশা এমনি কি করে, যা আছে সেগুলোকে ঢেকে দেয়, সেটাকে আবৃত করে, আমাদের দৃষ্টিটাকে আবৃত করে বা ঢেকে দেয়, আমরা যাতে কিছু না দেখতে পাই। সেরকমই এখানে এই জন্যই বলেছে যে ভারতবর্ষের পক্ষে একটা বিচিত্র কুহেলিকা, ঠিক আছে। সেই
এটা আমাদেরকে দেখতে সাহায্য করে না, আমাদের দৃষ্টিটাকে আবৃত করে দেয়, ঢেকে দেয়। তাহা এমন স্থানে কৃত্রিম আলো ফেলে যাহাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হয়ে যায়। তাহলে কি বলছে, তাহা এমন স্থানে কৃত্রিম আলো ফেলে, মানে ধরো আমি তোমার চোখে একটা টর্চের আলো ফেললাম, তাহলে কি তোমার চোখটা ঝলসে গেল, তুমি বাইরেটার কিছু দেখতে পাচ্ছ না, টর্চের আলোটুকুনি দেখতে পাচ্ছ, বাইরেটার কিছু দেখতে পাচ্ছ না। তো এখানে এটাই বলছে যে এই যে মামুদের মানে যে বিদেশিরা আমাদের দেশে এসেছিল, মামুদের আক্রমণ থেকে লর্ড কার্জনের সময় অবধি যে বিদেশিরা আমাদের দেশে এসেছিল, তারা আমাদের চোখে একটা টর্চের আলো ফেলেছিল, একটা কৃত্রিম আলো ফেলেছিল, যার জন্য আমরা পুরো দেশটা, আমাদের কাছে এই পুরো গোটা দেশটা আমাদের চোখে পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না বাইরেটা কিছু। বলছে ইতিহাস সকল দেশে সমান হইবে, এই কুসংস্কার বর্জন না করিলেই নয়। মানে কি, ইতিহাস কিন্তু কোনো দেশের এক হয় না, সব ইতিহাস সব দেশের আলাদা আলাদা হয়, সব দেশের ইতিহাস আলাদা আলাদা হয়। এবার দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটায় বলছে যে দেখো ছবিটা দেখাচ্ছি, এবার ভালো করে বুঝতে পারবে। এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে গঙ্গা নদীর সংলগ্ন চাঁদপাল ঘাট থেকে এসপ্ল্যানেড চত্বরের দৃশ্য। মূল রঙিন ছবিটি জেমস বেইলি ফ্রেজারের আঁকা, কত খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার বলছে দেখো, ভালো করে পড়লে দেখতে পাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা ছিল না। ঠিক আছে, ভালো করে দেখলে তোমরা দেখবে যে রবীন্দ্রনাথের ইতিহাস নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং সেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করেছেন। কি কি প্রশ্ন করেছেন এই দেখো এখানে বলছে, সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠেছে তা হলো ভারতের ইতিহাস কে বা কারা লিখবে, বিদেশি ঐতিহাসিক নাকি ভারতীয়দের নিজেদেরই লিখতে হবে তাদের ইতিহাস। তাহলে রবীন্দ্রনাথের প্রথম প্রশ্নটা কি, যে ভারতের ইতিহাস কে লিখবে, বিদেশি ঐতিহাসিকরা লিখবে নাকি ভারতীয় ঐতিহাসিকরা লিখবে, ভারতীয়দের নিজেদের ঐতিহাসিক বা ভারতীয়রাই লিখবে, এটা রবীন্দ্রনাথ প্রশ্ন করেছে। তো বলছে রবীন্দ্রনাথের বেশ কিছু বছর আগে এরকমই প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সবাই চিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি কি বলছেন, তারও বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকেই জানতে হবে, না জানলে আর রক্ষে নেই। কিন্তু কেন রক্ষা নেই, সেই জন্য কি জন্য ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা। এই দেখো এখানে বলছে যে কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে বাঙালিরও ইতিহাস চাই, বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকেই জানতে হবে, না জানলে কিন্তু রক্ষা থাকবে না। কেন রক্ষা থাকবে না, কেন এইগুলোকে নিয়ে এত ভাবনা চিন্তা হচ্ছে, এত কেন বঙ্কিমচন্দ্র এই ইতিহাস লেখার ওপর এত গুরুত্ব দিচ্ছে। দেখো এটা আসছে, এরপর আসছে, আজ যা দেখা যাচ্ছে, যা ঘটছে, এক কথায় এই আজ অর্থাৎ বর্তমানটা এসেছে ইতিহাস থেকে। অবশ্যই একটা অতীতে যে কাজটা হচ্ছে তার ফলাফল হিসেবে বর্তমানে আমরা পাই। ধরো তুমি অতীতে ভালো লিখে এলে, তোমার পরীক্ষা হলে তুমি খুব ভালো লিখে এলে, তাহলে তুমি কি ভাবলে যে না আমি তাহলে ভালো নাম্বার পাবো বর্তমানে গিয়ে, তাই হলো অতীতে তুমি ভালো লিখে এসছো তাই তুমি বর্তমানে ভালো নাম্বার পেলে, এটাই হচ্ছে একটা প্রমাণ। অর্থাৎ বর্তমান কেমন হবে তার ঠিক হয়ে যায় অতীত থেকেই। ঠিক আছে, বর্তমানটা কেমন হবে সেটা কিন্তু অতীত থেকেই ঠিক হয়ে যায়। তোমার অতীতে যেমন কাজ হবে তোমার বর্তমানেও সেরকমই তার তুমি ফলাফলটা পাবে। বর্তমানে নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকেই। বর্তমানে যা সমস্ত কাজ আছে, ধরো তুমি একটা মুদ্রা আবিষ্কার করলে, মাটি থেকে তুমি একটা সোনার কয়েন পেলে, সোনার টাকা পেলে, তাহলে তুমি দেখলে যে ওর মধ্যে কোনো একটা রাজার ছবি আঁকা আছে আর নিচে সেই সময়ের সালটা লেখা আছে। ধরো তুমি দেখলে যে ওই সময় 1200 একটা ওইখানে লেখা আছে 1200 সালের
কয়েন ওটা। তাহলে তুমি কি বুঝলে যে 1200 সালে কোন রাজা ছিল, সেই রাজার ছবিটা তুমি আবিষ্কার করলে। তুমি কোনো ঐতিহাসিকের কাছে গেলে, গিয়ে বললে যে আমি এই কয়েনটা পেয়েছি, এটা 1200 সালের কয়েন, আপনি দেখে বলুন যে ওই সময় কোন রাজা ছিল আমাদের ভারতে। সে খুঁজে বার করে দিল। তাই বলছে যে বর্তমানে নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকেই। এবার দেখো এখানে উদাহরণ দিয়েছে, খুব সুন্দর উদাহরণ। সেই নেকড়ে ও গল্পছানার সেই নেকড়ে ও ছাগলছানার গল্পটা মনে আছে? ছাগলছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরেছে। ছাগলছানা যত জানতে চায় তার কি দোষ, নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি কি অপরাধ করেছিল। নেকড়ের যুক্তি ছিল ছাগলছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি পেতে হবে। অর্থাৎ ছাগলছানার প্রতি নেকড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে ইতিহাসেই। তাহলে কি, যে নেকড়ে বারবার বলছে যে তোমার পূর্বপুরুষ দোষ করেছে, তোমাকে শাস্তি পেতে হবে। ছাগলছানা বলছে বাট আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন তোমরা শাস্তি দিচ্ছ? তখন বারবার নেকড়ে বলছে যে এটাই যুক্তি, তোমার পূর্বপুরুষ এইটা করেছে, এই দোষটা করেছে, তার শাস্তি তোমাকে পেতে হবে। তখন তুমি ভাবছো যে আচ্ছা তাহলে দেখি তো আমার পূর্বপুরুষ কী কী দোষ করেছে। দেখো এবার আসছে, দেখো এবারে নেকড়ের জায়গায় বসানো যাক ভারতের ব্যবসা করতে আসা কোনো নীলকর সাহেবকে, আর ছাগলছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে। প্রায় সব সময়ই দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষির টাকা ধার আছে। এই ধার বংশগত ধারে পরিণত হলো, ফলে চাষিকে নীল চাষ করতে যেতে হতো। যুক্তিটা একই, তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে। তাহলে ফল যখন ভোগ করতেই হবে, তখন পূর্বপুরুষের করা কাজের ক্ষতি জানা দরকার, তাই ইতিহাস পড়তে হবে। তাহলে কি বলছে, যে একটা নীলকর সাহেব ছিল, সে একটা নীল চাষিকে বারবার বলছে যে তোমার যে পূর্বপুরুষ ছিল তাদের টাকা এখনো ধার রয়েছে, এবং সেই ধারটা বংশগত ধারে পরিণত হয়েছে। এবার সেই চাষিটা বলছে যে সেই চাষিটা বলছে যে কি না, আমি তো সেটা দেবো না, আমাকে দেখতে হবে যে আমার পূর্বপুরুষরা কি করেছে, আমাকে দেখতে হবে ইতিহাস ঘেঁটে, আমাকে দেখতে হবে যে আমার পূর্বপুরুষ কি দোষ করেছে, তারপর আমি তোমাকে আমার যা টাকা ধার আছে সেটা তোমাকে দেবো। তাই এখানে বলছে যে তখনকার পূর্বপুরুষের করা কাজের খতিয়ান জানাটা দরকার, তাই ইতিহাস পড়তে হবে। আরেকটা ঘটনা দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছে। আর একটা ঘটনা ঘটতে পারে, ধরা যাক নেকড়ে একজন যুক্তিবাদী, তাহলে ছাগলছানা যদি তার ইতিহাস ঘেঁটে দেখাতে পারে যে দেখো এখানে বলছে দেখাতে পারে যে নেকড়ের যুক্তি ঠিক নয়, তাহলে নেকড়ে হয়তো তাকে ছেড়েও দিতে পারে। অর্থাৎ ইতিহাস ঘেঁটে আবার দোষ কাটানো যায়। তাহলে কি, ছাগলছানা ইতিহাস ঘেঁটে যদি দেখাতে পারে যে নেকড়ের যুক্তিটা ঠিক নয়, তাহলে কি নেকড়ে ওকে ছেড়ে দেবে? তাহলে কি ইতিহাস ঘেঁটে কিন্তু দোষও কাটানো যায়। নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায়। নিজের অধিকারটা কি, যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তুমিই ঠিক, সে ভুল, এটা একটা হচ্ছে অধিকার প্রতিষ্ঠা করা। তার মানে ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেকড়ে যেমন ছাগলছানার ওপর অত্যাচার করতে পারে, তেমনি ছাগলছানাও ইতিহাস ঘেঁটে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ, বা সে আদপে ওই বংশের ছাগলই নয়, নেকড়ের ভুল হয়েছে। তাহলে কি, সে একটা দোষ কাটানো যায়, বা সে দেখা গেল যে ছাগলছানাটা ইতিহাস ঘেঁটে অনেক প্রমাণ বার করলো, এবং সে দেখালো যে এ ছাগলছানা নিজের নির্দোষ, কারণ কি ও কোনো দোষ করেনি, বা ওই বংশেরই ছাগল নয়, নেকড়েরই ভুল হয়েছে, নেকড়েই ভুল করে ওকে ওই বংশের ছাগল বলে ওকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছিল। এবার দেখো এখানে আরেকটা প্রমাণ দিয়েছে। আবার একবার নেকড়ের জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসককে বসানো যাক, আর ছাগলছানার জায়গায় সাধারণ ভারতীয় জনগণকে ধরা যাক। ব্রিটিশ শাসক ভারতের উপনিবেশ তৈরি করার যুক্তি দিল, ভারতবাসী তো অসভ্য, তাদের দেশে শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি।
প্রভৃতি। আর ব্রিটিশরা সভ্য, তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। তার জন্য ভারতে ব্রিটিশ শাসন কায়েম করা দরকার। এই যুক্তির নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। তাহলে কি বলছে, যে নেকড়ের জায়গাটা এবার আমরা বসাচ্ছি একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসককে, আর ছাগলছানার জায়গায় বসাচ্ছি ভারতীয় জনগণকে। এবার বলছে যে তখন ব্রিটিশ শাসকরা বলছে, ভারতবাসী তোমরা তো অসভ্য জাতি, তোমাদের মধ্যে তো শিক্ষার অভাব, তোমাদের মধ্যে তো বিজ্ঞানের অভাব। তো এরা বলছে যে, ভারতীয়রা বলছে আচ্ছা এই ব্যাপার। তখন ব্রিটিশরা বলছে, হ্যাঁ আমরা কিন্তু সভ্য, আমরা এবার এসেছি তোমাদেরকে সভ্য করার জন্য, তোমরা অসভ্য জাতি, তোমাদেরকে আমরা সভ্য করব, সেই জন্য আমরা এখানে শাসন করব। তাই এখানে বলছে সেই সময় ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হওয়ার কথা উঠল। কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না, তারাও পাল্টা বলল, কে বলেছে আমরা অসভ্য? তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো, আর্যভট্ট থেকে চৈতন্যদেবের কথা এলো, আর সেই সবের ফলে প্রমাণ হলো যে ভারতেও কিন্তু সভ্যতা ছিল। তাহলে কি, ভারতীয়রা যে বার করলো, এই যে সম্রাট অশোককে বার করলো, সম্রাট আকবরকে বার করলো, আর্যভট্টকে বার করলো, চৈতন্যদেবকে বার করলো, কোথা থেকে বার করলো? ইতিহাস ঘেটে বার করলো। সেখান থেকে তারা প্রমাণ করলো যে হ্যাঁ তাদের মধ্যেও শিক্ষা আছে, তাদের মধ্যেও বিজ্ঞান আছে, তারাও সভ্য জাতি। এটাই বলছে সেই সভ্যতা ব্রিটিশের সভ্যতার থেকে কিন্তু খাটো নয়। মানে যে সভ্যতাটা ভারতের আসলে আছে, ইতিহাস খুঁড়ে যে সভ্যতা বেরোলো ব্রিটিশের সামনে, সেইটা কিন্তু ব্রিটিশের চেয়ে প্রায় অনেক গুণ বেশি। ব্রিটিশ অনেক কম, তখন ব্রিটিশের সভ্যতা অনেক কম, সেই তুলনায় ভারতীয় সভ্যতা অনেক উচ্চমানের। তাই ব্রিটিশদের ভারতের সাম্রাজ্য বাড়ানোর দরকার নেই। তখন ভারতীয়রা বলল যে তোমাদের আর এখানে দরকার নেই, আমাদেরকে সভ্য করতে হবে না, আমরা যথেষ্ট সভ্য। এবার দেখো এখানে বলছে, এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল তা কিন্তু ইতিহাস থেকেই। তাহলে কি, এর যে পাল্টা যুক্তিটা দিল সেটা কোথা থেকে এসছে? ইতিহাস ঘেটেই কিন্তু এসছে। তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা যুক্তি দিচ্ছে, তেমনি পাল্টা যুক্তিও তারা বুঝবে, তাই তো? অর্থাৎ ইতিহাস শুধু রাজা সম্রাটদের নাম, সাল, তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়, ইতিহাসের মধ্যে মিশে আছে নানান যুক্তি তর্কের খতিয়ান। ইতিহাসের সাক্ষ্য হাজির করে নিজের পক্ষে বিপক্ষে যুক্তি করা যায়, তার জন্য দরকার ইতিহাস জানা। তাহলে কেন এখনো স্কুলে ইতিহাস পড়ানো হয় তার আন্দাজ পাওয়া গেল। দেখো এখানে বলছে ইতিহাসটা না শুধু যে রাজা সম্রাট, তাদের নাম, তাদের সাল তারিখ, তাদের যুদ্ধের বর্ণনা, এগুলোই না। ধরো একটা যুদ্ধ হলো, ঠিক আছে, একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের মধ্যে দুটো তর্ক বিতর্ক আছে, যে কেউ বলছে না আমার যুক্তিটা ঠিক, কেউ বলছে আমার যুক্তিটা ঠিক। তো এই করে করে দুজনের মধ্যে ঝগড়া লাগলো, এই হচ্ছে ব্যাপার। এই জন্য ইতিহাসের মধ্যে প্রচুর যুক্তি তর্ক এগুলো লেগেই থাকে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ঘটনাটা আর তার ফলাফল যখন জানাই আছে, তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক? আবারও রবীন্দ্রনাথের লেখাটা ফিরে পড়া যাক। সেখানে রবীন্দ্রনাথ বলেছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয়, তাই সাহেব ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে ব্যর্থ হয়েছেন। তার মানে কি, রবীন্দ্রনাথ বলছে যে সব দেশের কিন্তু ইতিহাসটা এক নয়। যারা বৈদেশিক ঐতিহাসিক, যারা বিদেশের ঐতিহাসিক, তারা কিন্তু ভারতের ইতিহাস খুঁজতে ব্যর্থ হয়েছে। কারণ কি, তারা মানে বলতে পারেনি, তারা বলতেই পারেনি যে ভারতে কি কি ঘটেছিল, আসলে কি কি ঘটেছিল সেগুলো তারা বলতেই পারেনি। তারা যা যা দেখেছে সেগুলো বলেছে, কিন্তু ভেতর থেকে সব কিছু বলতে পারেনি। কারণ ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস আলাদা। অবশ্যই ধরো তুমি অঙ্ক পরীক্ষা যেটা দিচ্ছ,
তোমার অঙ্কটা আলাদা হবে, বাংলা পরীক্ষা দিলে বাংলাটা আলাদা হবে, তাই তো? বাংলার অঙ্ক তো এক নয়। এখানেও সেরকমই বলেছে যে ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস কিন্তু এক নয়। শুধুমাত্র ভারত আর ইংল্যান্ড নয়, যে কোনো দেশের সাথে ধরো ভারতের ইতিহাস আলাদা, ইংল্যান্ডের ইতিহাস আলাদা, তাছাড়া ধরো চীনের ইতিহাস আলাদা, জাপানের ইতিহাস আলাদা, আফ্রিকার ইতিহাস আলাদা, আমেরিকার ইতিহাস আলাদা, সব দেশের আলাদা আলাদা ইতিহাস। কোনো দেশের ইতিহাসের সাথে কোনো দেশের ইতিহাস মিল খায় না। অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় জরুরি প্রশ্নটা হলো ইতিহাস কে লিখেছেন বা কে খুঁজেছেন। আবারও বঙ্কিমচন্দ্রের কথায় ফেরা যাক। বাঙালির ইতিহাস চাই বলেই তিনি থেমে থাকেননি, তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালি ইতিহাস ভুল ভরা। মানে এটা কি, যে বঙ্কিমচন্দ্র বলছে যে তিনি শুধু মুখেই বলেননি যে বাঙালির ইতিহাস চাই, তিনি শুধু এটা বলেননি, তিনি দেখিয়েছেন, বাঙালিদেরকে দেখিয়েছেন যে বিদেশিরা যে যে ইতিহাসটা বাঙালিদের নিয়ে যে ইতিহাসটা লিখেছেন তার মধ্যে কত ভুল রয়েছে, সেগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র দেখিয়েছে গোটা বাঙালিকে। তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই। এই যে এখানে বললাম যে একটা কথা আমরা যেটা পড়ি না, যে তোমার পড়াটা তোমাকেই করতে হবে, অন্য কেউ পড়লে হবে না, তেমনি এখানে এটাও বলেছে যে বাঙালির ইতিহাস কিন্তু বাঙালিকেই লিখতে হবে। আর সেই বাঙালি কে? বঙ্কিমচন্দ্রের মধ্যে আমি, তুমি, যে পারবে সবাই। তাহলে কে? যে পারবে সবাই পারবে। যে মানে ধরো তুমি পারবে, আমি পারবো, তোমার বন্ধু পারবে, তোমার মা পারবে, তোমার বাবা পারবে, সবাই ইতিহাস লিখতে পারবে, কোনো বাধা নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে কেন একই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয়। বুঝতে পারলে তো? মানে ধরো তুমি একটা টপিকের, তুমি তোমার বন্ধু দুজনেই একটা টপিকের ওপরে একটা যুক্তি তৈরি করেছো। যখন তুমি তোমার ম্যাডামকে বলছো, তুমি তোমার ম্যামকে বলছো যে ম্যাম আমি এই যুক্তি দিলাম যে এই জন্য এই ঘটনাটা সত্য, তখন তোমার বন্ধু বললো না 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 ওর যুক্তিটা ভুল, আমার যুক্তিটা ঠিক, আমি যে যুক্তিটা দিচ্ছি সেটা নিয়েই প্রমাণটা হবে। তখন তোমার আর তোমার বন্ধুর মধ্যে একটা তর্ক বিতর্ক হলো যে না আমি ঠিক, ও বলছে না আমি ঠিক, এই নিয়ে তোমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হলো। এই জন্য বলছে যে ইতিহাসটা এই জন্য এত তর্ক বিতর্ক হয়। ইতিহাসটা কোনো ঘটনাকে দেখার ভঙ্গি বদলে গেলে ঘটনা ও তার ফলাফল নিয়ে নানা মত তৈরি হয়। কোনো ঘটনা, ধরো তুমি যে ঘটনাটা দেখলে, তোমার দেখা, তুমি যেটা দেখলে সেটা তুমি নিজের মনে একটা যুক্তি তৈরি করলে, তোমার বন্ধু যেটা দেখলো সে একটা নিজের মন থেকে আরেকটা যুক্তি তৈরি করলো, সেই জন্য তোমার মতামত আর তার মতামত এক হলো না, তাই একটা যুক্তিতর্ক এলো। সেই যে একই রকম ছবি হয় যাকে নানা কোণ থেকে দেখলে নানা রকম ছবি দেখা যায়। এই দেখো ছবি যখন বললো, তাহলে আমি তোমার উদাহরণ দিই। ধরো তুমি আর তোমার বন্ধু গেছো মোনালিসা ছবি তোমরা জানো, লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি মোনালিসা। ওই ছবিটা না এমন, ছবিটা তুমি যে কোণ থেকে দেখবে সেই কোণ থেকে তোমার মনে হবে যে ছবিটা তোমার দিকে তাকিয়ে আছে। এবার তুমি আর তোমার বন্ধু গেছো ছবিটার উপরে একটা প্রজেক্ট তৈরি করতে। তো তুমি ডান দিকের কোণ থেকে দেখলে যে ছবিটা তোমার দিকে তাকিয়ে আছে, তো তুমি লিখলে খাতায় যে ছবিটা আমার দিকে তাকিয়ে আছে, ছবিটা ডান দিকের কোণ থেকে আমার দিকে তাকিয়ে আছে। তোমার বন্ধু কি করলো? তোমার বন্ধু বাঁ দিকের কোণ থেকে দেখলো, সেখান থেকেও দেখলো যে কি ছবিটা তার দিকে তাকিয়ে আছে, এবং সেও লিখলো যে ছবিটা বাঁ দিকের কোণ থেকে আমার দিকে তাকিয়ে আছে। তো তুমি আর তোমার বন্ধু গেলে ম্যাডামের কাছে গিয়ে বললে যে ম্যাডাম এই দেখুন মোনালিসার ছবিটা কিন্তু ডান দিকে তাকিয়ে আছে। আর তোমার বন্ধু বললো না ম্যাম মোনালিসার ছবিটা কিন্তু বাঁ দিকে তাকিয়ে আছে। এই নিয়ে তোমার আর তোমার বন্ধুর মধ্যে একটা যুক্তি তর্ক তৈরি হলো। এবার দেখো এখানে বলছে আসলে একটাই ছবি, তাই না? ছবিটা কিন্তু একটাই, তুমি যেদিক দিয়ে তাকাবে সেই দিক দিয়ে দেখবে তোমার দিকে তাকিয়ে আছে। ছবিটা কিন্তু একটাই, কিন্তু তার মধ্যে রয়েছে আরও অনেক উপাদান। এ দেখো বলেছে তার মধ্যে রয়েছে আরও নানা ছবির উপাদান, তার ভেতরে অনেক উপাদান রয়েছে। ঠিক তেমনই মূল ঘটনা ও তার ফলাফল জানা। সেই জন্য বলছে ছবিটা থেকে তোমাকে অনেক কিছু বার করতে হবে, আরও বার করতে হবে যে আসলে ছবিটা কোন দিকে তাকিয়ে আছে। তবুও
কেন ওই ঘটনা ঘটলো, তার ফলাফল কি হলো তা নিয়ে বিতর্ক। তুমি কিন্তু জানো যে ফলাফলটা তো কিন্তু তোমার জানা, মূল ঘটনাও তোমার জানা, ফলাফলটাও তোমার জানা, কিন্তু তবু তোমার আর তোমার বন্ধুর মধ্যে বিতর্ক কিন্তু লাগলো। তোমরা জানো যে ছবিটা তুমি যেদিক দিয়ে তাকাবে সেদিক দিয়েই তুমি সেম দেখতে পাবে, তবুও কিন্তু তোমার আর তোমার বন্ধুর মধ্যে বিতর্ক লাগলো। আচ্ছা, তাহলে দুটো প্রশ্ন তো গেল। দেখো এখানে বলছে এত বউ এব, প্রথম দুটোর উত্তর তো পাওয়া গেল, শুধু বাকি একটাই কথা। এই যে বঙ্কিম বলেছে আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব, এই কথাটা শুনতে বেশ ভালো লাগে। তবে যে সমাজে একটা বড় অংশ লোক লেখাপড়ার আওতায় পড়ে না, তারা কিভাবে তাদের ইতিহাস লিখবে? তো আমরা জানি যে আমাদের যে সমাজ আছে সেই সমাজের একটা বড় অংশর জনগণ আছে, যে জনগণরা কোনো কারণে, কোনো অভাবে, অনেক অভাবে তারা লেখাপড়াটা শিখতে পারেনি, তারা সেই শিক্ষার জগতে আসতে পারেনি। তাহলে তারা কি করে ইতিহাসটা লিখবে? তাহলে দেখো এখানে বলছে কি, তাহলে কি সবার হয়ে ইতিহাসটা শেষ পর্যন্ত আমিই লিখব? অবশ্যই। তাহলে শেষ পর্যন্ত ইতিহাসটা কাকে লিখতে হবে? তোমাকে লিখতে হবে। যদি লেখাপড়া জানার নিরিখে বলতে হয়, তাহলে সেই কাজটা সবার হয়ে আমাকেই করতে হবে, তোমাকে বা আমাদেরকেই করতে হবে। সেটা করতে গিয়ে তাহলে আমি যেভাবে সবাইকে দেখেছি সেটাই লেখা হবে। তুমি যেটা দেখছো, তুমি ধরো একটা গ্রামে গেলে, তুমি সেই গ্রামের ইতিহাসটা লিখবে। তো তুমি কি গ্রামে গেলে, সেখানে লোকদের সাথে কথা বললে, সেখানে সব কিছু দেখলে, তুমি নিজের মতো করে লিখলে, সেটাই হবে তোমার ইতিহাস। অর্থাৎ আমার বিচার অনুযায়ী লেখা ইতিহাস হয়ে উঠবে আমাদের ইতিহাস। তার মানে কি, তোমার দেখা ইতিহাসটাই কিন্তু হয়ে উঠবে আমাদের ইতিহাস। ঠিক সেই কারণেই ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। তাহলে মানে কি, আমরা এই যে পড়ি না ইতিহাস বইটা অনেক রাইটারের, তারা হচ্ছে ঐতিহাসিক, তারা ইতিহাস পড়াশোনা করেছে, ইতিহাস বিষয়টার উপরে অনেক ডিগ্রির হিসেবে পড়াশোনা করেছে, শিক্ষা অর্জন করেছে সেই ইতিহাস বই থেকে, এবং তারা ইতিহাস লিখেছে। তাই সেখানে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহে যোগ দেওয়া মানুষদের নাম বিশেষ জানা যায় না। মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না। খালি বলা হয় হাজার হাজার সাঁওতাল বা হাজার হাজার সাধারণ মানুষ, অর্থাৎ নাম নয়, শুধু সংখ্যা দিয়ে বোঝানো হয় সেই মানুষগুলোকে। কেন এমন হয়? তোমাদের এখন মাথায় এলো কেন এরকম হচ্ছে, যে সব মানুষের নাম কেন লেখা নেই? এবার দেখো বলছে যিনি এবং যারা, এই দেখো কারণ, যিনি বা যারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিখেছেন তাদের চোখে কেবল সিধু কানু নামই যথেষ্ট। মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুর নামই জরুরি। তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা। তার মানে কি, এই দেখো তোমাকে একটা কথা বলি, আমরা জানি একটা ফিল্মে, আমরা যেটা মুভি দেখি বা একটা ফিল্ম দেখি, সেই ফিল্মে কি থাকে? একটা হিরো থাকে, একটা ভিলেন থাকে। একটা বইয়েও একটা হিরো থাকে, একটা ভিলেন থাকে সব সময়। তো এখানেও সেরকম, একটা যুদ্ধ যখন, বা একটা যুদ্ধের ক্ষেত্রে একটা রাজা থাকে, আরেকটার দিকে আরেকটা রাজা থাকে, ওই দুটো রাজারই নাম ধরা হয়। বাদ বাকিদের কি বলে আমরা? যে ওই রাজার সাথে 10 লক্ষ সৈন্য ছিল বা 10,000 সৈন্য ছিল, এরকমই। তো এখানেও সেরকমই বলা হচ্ছে যে সেই দুটো রাজা বা সেই দুটো নামই যথেষ্ট। একটা হচ্ছে সিধু কানু, আর অপরদিকে হচ্ছে ব্রিটিশ। এখানে যেমন মহাত্মা গান্ধী, অপরদিকে ব্রিটিশ, সুভাষচন্দ্র বসু, অপরদিকে ব্রিটিশ, এরকমই। তাদের কথা জানলেই কিন্তু হয়ে যাবে আমাদের ইতিহাস জানা। বাকি যারা, তারা তো কেবল হাজার হাজার মানুষ, তাদেরকে আমরা কি বলে চিনব? হাজার হাজার মানুষ বলে চিনব। তাদের আলাদা করে নাম জানার দরকার নেই। তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরাই লিখলেই যে সব সমস্যা মিটে যাবে, তা কিন্তু নয়। সব সময় যিনি বা যারা লিখেছেন, তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখেছেন বা বুঝেছেন, সেভাবেই লিখেছেন ইতিহাস। তার মানে কি,
সেই সময় যে লিখেছে ইতিহাসটা তার চোখে সেই জায়গাটা কেমন ছিল সেটা, সেই গল্পটাকে তিনি নিজের আকারে তিনি বানিয়েছেন, তারপর তিনি ইতিহাসটা লিখেছেন। সেই সব নিজে যেটা দেখেছেন সেটাই তিনি লিখেছেন। আর ব্যক্তি বদলে গেলে যেহেতু দেখার চোখ ও মন বদলে যায়, ধরো অন্য একটা লোক লিখলো, তার চোখে অন্যরকম দেখালো, তার মনের কথা মন অন্যরকম বললো, তাই একই ঘটনা ও তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক হয়। তখন কি হলো, দুটো লোকের মধ্যে তর্ক বিতর্ক হলো যে না আমারটা ঠিক তো আমারটা ঠিক, এই রকমটা যুক্তিতর্ক এলো। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটার মজার, নয়তো খালি কতগুলো ঘটনা আর তার ফলাফলের খতিয়ান হয়ে থাকতো। তুমি ভাবো না, যদি কোনো তর্ক বিতর্কই না থাকে, ঠিক আছে, তাহলে তোমার ইতিহাস ইতিহাস বা যে কোনো বই না, ইতিহাসেই বেশিরভাগ তর্ক বিতর্কটা থাকে। তুমি ইতিহাস পড়ে তোমার মজা কি লাগবে? শুধু তুমি যদি ছোটোবেলা থেকে ওই একই ঘটনা, যে বাবর পানিপথের যুদ্ধে জিতে গেছিলো, এটাই যদি তুমি ছোটোবেলা থেকেই বারবারই পড়ে আসো, ধরো তুমি 4-এ একবার পড়লে, আবার 8-এ 7-এ পড়লে, আবার 9-এ পড়লে, এইটাই যদি বারবার পড়ো, বা আমাদের এতে ব্রিটিশরা এসেছিলো, এটাই যদি তুমি বারবার পড়ো, তাহলে তোমার ইতিহাস পড়ে মজাটা কি আসবে? কোথায় মজাটা খুঁজতে হবে? না, তর্ক বিতর্ক। ঐতিহাসিকরা কি তর্ক বিতর্ক দিচ্ছে, তাই তো তোমাকে দেখতে হবে যে ঐতিহাসিকরা কি তর্ক বিতর্ক দিচ্ছে। তা হয় না বলেই ইতিহাসের মধ্যে টান থাকে। ইতিহাস নিয়ে টানাটানি চলে সেই জন্যই। নিজের বা নিজেদের যুক্তি ঠিক তা প্রমাণের জন্য ইতিহাস ধরে দড়ি টানাটানি লড়াই চলতে থাকে। এবার দেখো এখানে, দাঁড়াও আবার দেখা যায় ছবিটা, এখানে একটা ছবি দিয়েছে। এই যে ছবিটা, এই ছবিটা কোথাকার ছবি? এই দেখো, এটা একটা উপাদান হিসেবে বলা যেতে পারে। এটা কোথাকার ছবি? এখানে লেখা আছে দেখো, ঊনবিংশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করতেন। তাহলে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, তারা কি করতেন? সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া থেকে চীনে আফিম রপ্তানি করতেন। রপ্তানি মানে কি? যেটাকে আমরা ধরো এদেশ থেকে ওদেশে দিচ্ছি। আমি ধরো ভারত থেকে চীনে যদি কিছু পাঠাই, সেটা হচ্ছে রপ্তানি। আর চীন থেকে যদি ভারতে কিছু আসে, তাহলে সেটা হচ্ছে আমদানি। সেই আফিম রপ্তানি নিয়ে চীনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল। তাহলে কি আফিম রপ্তানিটা নিয়েই কিন্তু চীন এবং ব্রিটেনের মধ্যে সংঘাত হয়েছিল এবং শেষে যুদ্ধ হয়েছিল। এই যে ছবিটা আছে, সেই ছবিটা হচ্ছে চীনের ক্যান্টন প্রদেশের ইউরোপীয় ফ্যাক্টরির ছবি। তার মানে আমরা কি বুঝলাম, যে চীনে একটা ক্যান্টন বন্দর ছিল, যেখানে ইউরোপীয়রা নিজেদের ফ্যাক্টরি খুলেছিল। এটা সেইখানের ছবি। এবং ছবিটা কে এঁকেছেন? ছবিটা এঁকেছেন ড্যানিয়েল এঁকেছেন। কত খ্রিস্টাব্দে? 1805 থেকে 1810 খ্রিস্টাব্দের মধ্যে। এই যে এই ধরনের যে ছবিগুলো, সেগুলো কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কত কিছু জানতে পারলাম। দেখো, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা এবং মালওয়ার অঞ্চল থেকে চীনে আফিম রপ্তানি করতেন। আফিম রপ্তানির জন্য চীন এবং ব্রিটেনের মধ্যে সংঘাত এবং শেষে যুদ্ধ হয়। তারপর চীনের, এটা হচ্ছে যে ছবিটা আছে, সেটা হচ্ছে চীনের ক্যান্টন প্রদেশের ইউরোপীয় ফ্যাক্টরির ছবি। ছবিটা কে এঁকেছেন? উইলিয়াম ড্যানিয়েল এঁকেছেন। এবং কত খ্রিস্টাব্দে? 1805 থেকে 1810 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, এই হলো আজকের চ্যাপ্টার। এতটা থাক। এটার পার্ট 2 এর যে পরে যে অংশটা আছে, এখান থেকে ভারতের ইতিহাসের যুগ বিভাগের সমস্যা থেকে বাকিটা আমি নেক্সট ক্লাসে, মানে এরই একটা পার্ট ভিডিওতে আমি শেষ করে দেব। ঠিক আছে, আজ এতটা অবধি থাক। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয়, সেই লাইন বা সেই মিনিট বা সেই সেকেন্ডের জায়গাটা আমাকে লিখে কমেন্টে জানাবে যে আমার এই জায়গাটায় অসুবিধা হয়েছে। আমি সেই জায়গাটা বুঝিয়ে দেবো একটা আলাদা ভিডিওতে। ঠিক আছে, আপাতত এইটুকুনি থাক। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।
কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে, তারা যাতে দেখতে পায়, তারা যাতে সাহায্য পায়, এটা দেখে তারা যদি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারে, তার জন্য অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঘরে থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।